নেভি শিপগুলো গেলে ওরা আমাদেরকে আরো বেশি প্রেশার ক্রিয়েট করতো। এমনিতে তো অস্ত্র তাক করা ছিল, ওই সব লোড করে একবারে মানে সবাইকে শোয়ায় রাখতো, বসতেও দিত না। আর অলওয়েজ ঘুম থেকে চোখ খুললেই অস্ত্র দেখা যাইতো যে আমাদের দিকে তাক করা। ওরা আমাদের মতো ওয়াশ করতো। ওরা পরে AK-47 নিয়ে আসার পরেও ওরা পরবর্তীতে ভারী ভারী মেশিন গান, রকেট লঞ্চার এইসব অস্ত্র নিয়ে এসেছিল। 2023-এর নভেম্বরের লাস্ট উইকে আমি কোরিয়াতে আবদুল্লাহ শিপে জয়েন করছিলাম। তো জয়েন করার পরে ওইখান থেকে আমরা চায়নাতে গেছিলাম। চায়নাতে যাওয়ার পর ওইখান থেকে কার্গো নিয়ে আমরা চট্টগ্রামে পোর্টে এসেছিলাম। তো চট্টগ্রামে আসার পর আমরা আবার ইন্ডিয়াতে গেছিলাম। ইন্ডিয়ার এক পোর্ট থেকে ডিসচার্জ করে আরেক পোর্টে গেছি। দেন আমরা ইন্ডিয়া থেকে আফ্রিকার দেশ মোজাম্বিক গেছিলাম। ওইখান থেকে আমরা কার্গো নিয়ে কোল কার্গোটা নিয়ে আমরা দুবাই আসতেছিলাম হামরিয়াতে। আসার পথে সোমালিয়া আমরা সোমালিয়া কোস্ট থেকে অনেক দূরে ছিলাম, প্রায় যে এইচআরএ হাইরিক্স এরিয়াটা ছিল ওইটা থেকে প্রায় 250-300 নটিক্যাল মাইল দূরে ছিলাম। ওইখান দিয়ে আরো অনেক শিপই চলাচল করতেছে হাইরিক্স এরিয়ার বাইরে। বাট ব্যাড লাক, আমরা অ্যাটাকড হয়েছি। তো ওরা একটা আসলে ফিশিং বোট, ইরানিয়ান ফিশিং বোট ওরা আক্রমণ করছিল এর আগে। প্রায় 1.5-2 মাস ওইটাতে স্টে করতেছিল। তো সাডেন ওইটা থেকে ওরা হাই স্পিডি ক্রাফট যেগুলা স্পিড বোট নিয়ে ওরা সাডেন আমাদেরকে তাড়া করছে। তো একটা হাই স্পিডি ক্রাফটের স্পিড অনেক থাকে, প্রায় 25-30 নট স্পিড থাকে। আর একটা কার্গো শিপের স্পিড থাকে 10-12 নটিক্যাল মাইল এরকম। যার কারণে ওদের স্পিডের সাথে আমরা স্পিড দিয়ে কাভার আপ করতে পারবো না। আর যেহেতু আমরা হাইরিক্স এরিয়া থেকে অনেক দূর দিয়ে যাইতেছিলাম, এই কারণে আমাদের ওইরকম আর্মস গার্ড বা রেজরের মতো যে প্রিকশন গুলো নেওয়ার দরকার আমাদের নেওয়া লাগে না, নর্মালি ওখানে লাগে না। বাট এই চারে দিয়ে যদি যাইতাম আমরা, তখন হাইরিক্স এরিয়াতে যদি গেলে আমাদের আর্মস গার্ড বা রেজরার বাকি যে গরম পানির স্প্রে ওগুলো দেয়া হয়। ওটা অনেক দূর দিয়ে যাওয়ার কারণে আর নেওয়া হয় নাই। আমরা এরপর জিগজ্যাগ করছি অনেকক্ষণ, বাট তারপরও ওরা উঠে গেছে। যেহেতু লোডশিপ ছিল, ফ্রি বোট কম ছিল, ওরা ইজিলি উঠে গেছে। উঠার পরে এখন আমরা সবাই সিটারেলে গেছিলাম। সিটারেলে যাওয়ার পর আমাদের একজন ডিটি অফিসার, সেকেন্ড স্যার, উনি ব্রিজে ছিল। ওরা খুব দ্রুত ব্রিজে চলে এসছে। চলে আসার পরে আর একজন যেহেতু ওইখানে ধরা খাই গেছে ওদের হাতে, তো পরে উনি পাবলিক অ্যাড্রেসে ঘোষণা করছে সবাই চলে এসছে ব্রিজে। ব্রিজে আসার পরে আমাদের সবাইকে ব্রিজে ওইখানে রাখছে। পরে আমাদেরকে আক্রমণ করার পরে ওই ফিশিং বোটটা ওরা সাইডে দিছে। আমাদের শিপ থেকে ডিজেল নিয়েছিল, ডিজেল নিয়ে ওদেরকে দিছে, ওই ফিশিং বোটটা চলে গেছে। এরপর আমাদের সবাইকে ব্রিজে কন্টিনিউ রাখছে। সবার মোবাইল, তারপর ক্যাশ যা ছিল এগুলো চিজ করে ফেলছে ওরা। তারপর ওই কি বলে, একটা কমন টয়লেট ছিল ব্রিজে, একটা কমন টয়লেট ছিল। ওই টয়লেটে আমরা 23 জন এবং ওরা 12 জন ছিল। তখন ইনিশিয়ালি 12 জন, যখন আক্রমণ করছে তখন 12 জন ছিল। সবাই একটা কমন টয়লেট ইউজ করা লাগতেছে। রোজার দিন ওরা আমরা সেহরিও ব্রিজে করতাম, ইফতারিও ব্রিজে করতাম। বা ওই আমাদের একজন যে চিফ কুক ছিল, শুধু ওনাকে পারমিশন দিয়েছিল গেলিতে যাওয়ার জন্য, আমাদের রান্না বান্নাটা করার জন্য। বাট ওখানেও একটা পাহারা দিত, ওদের একটা স্কট দিয়ে নিয়ে যেত, ওখানে অলওয়েজ একজন গার্ড দিত। তো ওইভাবে 8-10 দিন ওইখানে খাওয়ার পরে কন্টিনিউ, পরে আমাদেরকে ম্যাশরুমে খাওয়ার পারমিশন দিছে। আমাদের যে ম্যাশরুম ছিল, তো আমাদের 5-6 জনের একটা গ্রুপ করে আমাদেরকে ম্যাশরুমে নিয়ে আসতো। নিয়ে আসার পরে আবার গার্ড দিয়ে আমাদের খাওয়া শেষ হলো, অন্য এক গ্রুপ এভাবে করে আবার ব্রিজে নিয়ে যাইতো। ব্রিজে ঘুমাইতাম। বাট ওই খাওয়া দাওয়াটা এখন আর ওখানে নেওয়া লাগতো না, জাস্ট ম্যাশরুমে আসে খাইতাম। ইফতারিটা বা একসাথে, ওইটা হচ্ছে সেহরির সময়। ইফতারি তো আর এভাবে করা সম্ভব না। ইফতারিটা আমরা একসাথে নিয়ে যাইতাম, বড় বহল করে আমরা ইফতারিটা করতাম আর কি। সবচেয়ে কষ্টকর ছিল ওই পানির রেশনিংটা ছিল, আমরা রেশনিং করে ইউজ করছি এই জন্য। আর ওই একটা কমন টয়লেটে এতজন মানুষ, কারণ যখন সোমালিয়া কোস্টে 3 দিন পর পৌঁছাইছি, তখন ওরা আস্তে আস্তে প্রায় 65 জন হয়েছে শেষ পর্যন্ত। ওরা পাইরেটস প্রায় 65 জন ছিল। তো পরবর্তীতে ওরা কিছু বাইরে ছিল, যারা কয়েকজন বাইরে ওয়াশরুমগুলো ইউজ করতো, বাট ম্যাক্সিমামই ব্রিজের টয়লেটটা ইউজ করতো। পরে ঈদের দিন
ওরা আমাদেরকে স্পেশালি যখন নেভি শিপগুলো যাইতো, নেভি শিপগুলো গেলে ওরা আমাদেরকে আরো বেশি প্রেশার ক্রিয়েট করতো। এমনিতে তো অস্ত্র তাক করা ছিল, ওই সময় লোড করে একবারে মানে সবাইকে শোয়ায় রাখতো, বসতেও দিত না। আর অলওয়েজ ঘুম থেকে চোখ খুললেই অস্ত্র দেখা যাইতো যে আমাদের দিকে তাক করা। ওরা আমাদের মতো ওয়াচ করতো। ওরা যে কন্টিনিউ এক গ্রুপ গেলে আরেক গ্রুপ, এক গ্রুপ গেলে আরেক গ্রুপ, এভাবে কন্টিনিউ আমাদেরকে ওয়াচ করতো, আমাদের দিকে অস্ত্র তাক করা দিলে ঘুম থেকে উঠার পর চোখ খুললে অস্ত্র দেখা যাইতো। এটা হচ্ছে সবচেয়ে বড় আতঙ্ক, মেন্টাল প্রেশার। আর নেভি শিপগুলো আসলে বেশি প্রবলেম করতো। তো আমরা মুসলিম বিদায় ওরা আমাদেরকে ঈদের নামাজটা পড়তে দিছিল সবার একসাথে, তাও আমাদের কার্গোল্ডে 5 নাম্বার হ্যাচের উপরে। তো তখন আমরা একটা নিউজ পাইছি যে কয়েকদিনের ভিতরে আমাদের মুক্তিপণটা আসবে, যার কারণে আমরা একটা ভিক্টোরি সাইন দিয়ে ফিক তুলছিলাম, ওইটা ওরা তুলে দিছিল। ওই একটা অ্যাকশন ক্যামেরা ছিল, ওইটা দিয়ে তুলে দিছিল। তুলে দেওয়ার পরে এটা ভাইরাল হয়েছে এনিহাও। ভাইরাল হওয়ার পরে অনেকে বলতেছে ওরা ভিক্টোরি সাইন দেখাইতেছে এই সেই। যাই হোক, তো পরে ওই ভিক্টোরি সাইনটা আমরা আসলে দিছি কি, আমরা মুক্তিপণের ব্যাপারটা শুনছি যে খুব দ্রুত আমরা মুক্তি পাবো 2-3 দিনের ভিতর, এই জন্য আমরা ভিক্টোরি সাইনটা দিছিলাম। তো পরে সাডেন একদিন, ও তার 2-1 দিন পরেই হঠাৎ করে আমাদের 23 জনকে একসাথে 5 নাম্বার হ্যাচের উপর আবার তারা ডাকছে। আর চারপাশ থেকে অস্ত্র দিয়ে আমাদের দিকে আগের মতো ঘিরে রাখছে। ওরা পরে AK-47 নিয়ে আসার পরেও ওরা পরবর্তীতে ভারী ভারী মেশিন গান, রকেট লঞ্চার এইসব অস্ত্র নিয়ে এসেছিল। তো এগুলো সব আমাদের দিকে নিয়ে এসেছে। হঠাৎ করে আমরা দেখি আমরা 23 জন একটা লাইনে দাঁড়াইছিলাম, হঠাৎ করে একটা বিমান এসছে। প্লেন আসার পরে রাউন্ড দিতেছে, রাউন্ড দেওয়ার পরে ওই প্লেন থেকে বলতেছে আমরা হাত নাড়াইতে।